বেসিক ইলেকট্রনিক্স এর প্রথম ক্লাস করতে যাচ্ছি। বেসিক ইলেকট্রনিক্স শুধু ইলেকট্রনিক ডিপার্টমেন্টের না, এটা হচ্ছে তোমাদের ইলেকট্রনিক্স ফার্স্ট সেমিস্টারে আছে। ইলেকট্রনিক্স প্রথম সেমিস্টারে যারা আছো তাদের জন্য প্লাস ইলেকট্রনিক্সে যারা আছো, ইলেকট্রনিক্স প্রথম সেমিস্টারে যারা আছো তাদের জন্য প্লাস পাওয়ার, আরএসি, অটোমোবাইল, এদের হচ্ছে থার্ড সেমিস্টারে যারা আছো তাদের জন্য মূলত এই বেসিক ইলেকট্রনিক্স। হ্যাঁ, ইলেকট্রনিক্স ফার্স্ট সেমিস্টার এন্ড হচ্ছে তোমার অটোমোবাইল, পাওয়ার, আরএসি, এগুলো হচ্ছে তোমার থার্ড সেমিস্টারের জন্য। আচ্ছা, আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা? তো মাইক্রোফোন এখনো পড়েই নেই। এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও আমাকে। আমি হচ্ছে এটা হচ্ছে তোমাদের পেইড ব্যাচের ক্লাস, কিন্তু এই যে কনফ্লিক্ট হয়ে যাওয়ার কারণে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুইটাতেই আলাদা আলাদা ক্লাস হওয়ার কথা ছিল, তবে একসাথেই হচ্ছে, আলাদা আলাদা ক্লাস না নিয়ে, কারণ হচ্ছে তোমাদের দুইটা বই একদম সেম। তো মূলত আমরা হচ্ছে একসাথেই নিব তোমাদের, কারণ সব তো একদম সেম, তো দুইভাবে ক্লাস নেওয়ার কোনো মানেই হয় না। আর হচ্ছে গুগল মিটের লিঙ্কটা এখন দিতে পারছি না, কারণ হচ্ছে টেকনিক্যাল ইস্যু চলছে। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আজকে হয়তো বা গুগল মিটে আমরা ক্লাস নিতে পারছি না। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে গুগল মিটে নিব ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে তাহলে ক্লাস শুরু করে দেই। বেসিক ইলেকট্রনিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে সাউন্ড কম আসতেছে ভাইয়া। এখন কি ঠিক আছে কিনা সাউন্ড একটু জানাও তো। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু জানাও। এখন সাউন্ড ঠিক আছে কিনা? এখন সাউন্ড ঠিক আছে কিনা জানাও। ওকে, এখন ঠিক আছে। সো আমরা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স বললাম, যেটা প্রথম সেমিস্টার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে এর হচ্ছে পাওয়ার, টেলিকমিউনিকেশন, অটোমোবাইল, আরএসি ডিপার্টমেন্টের আছে। হ্যাঁ, আর হচ্ছে মূলত এই ক্লাসগুলো তো পেইড ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু। মূলত এর আগে ফ্রি ক্লাস নেওয়া হয়েছে বেসিক ইলেকট্রনিক্সের কিছু। এই যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গ্রুপ আছে, এই গ্রুপ, এই পাবলিক গ্রুপে তোমরা ক্লাসগুলো পেয়ে যেতে পারো। তো আমরা হচ্ছে পেইড বেসের ক্লাস হচ্ছে প্রাইভেট গ্রুপে নিব। এই কনফ্লিক্টের জন্য হচ্ছে আমরা আজকে পাবলিক গ্রুপেই নিচ্ছি, আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে প্রাইভেট গ্রুপে নিব। তো যারা আমাকে দেখছো তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের হচ্ছে কোর্সের ক্লাস দেখছো, তো কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছো, তারপর হচ্ছে পাওয়ার, আরএসি, অটোমোবাইল ডিপার্টমেন্টে আছো, তারা দ্রুত যুক্ত হয়ে যাও কোর্সে। হ্যাঁ, তো কোর্সের অফার চলছে। হ্যাঁ, 1550 টাকার কোর্স এখন হয়ে গেছে। ইলেকট্রনিক্সের জন্য 1350 টাকা। 1550 টাকায় আগে হচ্ছে কোর্স প্লাস সাজেশন বুক পাইতা। এখন সেটা আবার অফার প্রাইজে, ওটা হচ্ছে 1350 টাকায়, 1350 টাকায় পাচ্ছ হচ্ছে কোর্স প্লাস সাজেশন বুক। এটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছো। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টার সব ডিপার্টমেন্ট, আমাদের অল ডিপার্টমেন্ট প্রথম সেমিস্টার সব ডিপার্টমেন্টে আমরা ক্লাস কন্ডাক্ট করি। আর হচ্ছে এই অফারটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য থাকছে যারা প্রথম সেমিস্টারে আছো, তৃতীয়, পঞ্চম, সপ্তম। হ্যাঁ, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এই অফারটা পাচ্ছ কোর্স প্লাস সাজেশন বুক প্লাস টি শার্ট, থাকছে। কোর্স প্লাস সাজেশন বুক প্লাস টি শার্ট। যারা হচ্ছে এখনও জয়েন হওনি, আমাদের এই গ্রুপে মেম্বার অনেক, প্রায় 2500-এর মতো। গ্রুপটা খুবই আর্লি খোলা, 2500 না, প্রায় 3000-এর মতো। কিছুদিন আগে গ্রুপটা খোলা হয়েছে, সেই অনুযায়ী অ্যাক্টিভিটি খুবই ভালো। হ্যাঁ, ইলেকট্রনিক্সের অনেক স্টুডেন্ট আছো, যারা এখনও যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও।
তোমাদের উদ্দেশ্যে আরেকটা আমি ক্লাস শুরু করে দিব, যেহেতু পাবলিক গ্রুপে ক্লাস হচ্ছে এই জন্যই এই কথাগুলো বলছি, না হলে প্রাইভেট গ্রুপে তো এগুলো বলার কোনো মানেই ছিল না, কারণ তোমরা যারা ক্লাস করছো সবাই হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, তো মূলত এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের কন্ডাক্ট করা হবে কোর্সের সাথে, প্লাস হচ্ছে রমজান মাসে তোমাদের হচ্ছে এই ত্রিপলি যারা আছো, ত্রিপলি ডিপার্টমেন্ট কোর্স শুরু হবে, পুরো রমজান মাস ফ্রি ক্লাস নেওয়া হবে। এরপরে ঈদের পরে থেকে তোমাদের ডুয়েট, অ্যাডমিশন অ্যান্ড জব প্রিপারেশনের পেইড ব্যাচের কোর্স শুরু হবে। হ্যাঁ, তো যারা হচ্ছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো যে ফ্রি ডিপার্টমেন্ট সম্পর্কে, ডুয়েট সম্পর্কে, জব প্রিপারেশন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সম্পর্কে ধারণা নিতে এখন থেকে মানুষের মেন্টালিটি সিলেক্ট করে ফেলো, সেট করে ফেলো। তো এই হলো কথা। আর হচ্ছে এই কোর্স যারা করছো মূলত ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছো, আমি তো হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারই কোর্স, আর পাওয়ার আর এসি অটোমোবাইল থার্ড সেমিস্টারের। আমি হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের হেড তানজিম বলছি, ও আমাকে ইন্ট্রোডিউস করানো হয়নি। যারা পাওয়ার আর এসি অটোমোবাইলে আছো তারা হয়তো আমাকে চেনো না, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে চিনতে পারো। আমি হচ্ছে তানজিম। ডুয়েট ত্রিপলি থেকে এতটুকুই যথেষ্ট আমি মনে করি। অ্যান এক্স অফ ডিপিআই, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। হ্যাঁ, এতটুকুই আমি যথেষ্ট মনে করি। তো এই হচ্ছে আমার পরিচয়, যারা জানো না জেনে নাও। আমি হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে থাকবো, আর হচ্ছে রমজানে হচ্ছে ত্রিপলি ডিপার্টমেন্টে অ্যাডমিশন অ্যান্ড জব ফ্রি কোর্সটা যেটা আছে এটা তোমাদের করাবো। 1 মাস ফ্রি ক্লাস হবে, যতখানি কমপ্লিট করা যায় করানো হবে। এরপর হচ্ছে ঈদের পর থেকে পেইড ব্যাচ চালু হবে। তো এই হলো কথাবার্তা। আর হচ্ছে যারা কোর্সে যুক্ত হওনি, ডিপ্লোমা লার্নিং জোন পেজে মেসেজ করো অ্যান্ড 01717434608 এই নাম্বারে। 1 3 3 ভুল লিখেছি নাকি? 3 3 3 9 10 11, ঠিক আছে। এই নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, কল দিতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো কোর্সে ভর্তি হওয়ার জন্য। তো এই হলো কথাবার্তা, অনেক কথাবার্তা হইলো, যদিও লেটে শুরু হয়েছে, এই জন্য আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কারণ আমাদের হচ্ছে টেকনিক্যাল ইস্যু চলছে, যদিও টেকনিক্যাল প্রবলেমটা আমি এখনও সলভ করতে পারিনি। গুগল মিটের বিষয়ে আসলে ক্যামেরা সেট আপ ঠিক মতো হচ্ছিল না। তো আই ওয়ান্ট সে সরি ফর দ্যাট। আমরা তো লাইভে আছি তাই না, কিন্তু মিটে এই যে বললাম যে প্রবলেম চলছে, বেসিক ইলেকট্রিসিটি কখন হবে? বেসিক ইলেকট্রিসিটি তোমাদের রুটিনে যখন ক্লাস দেয়া আছে সেই অনুযায়ী হবে। এখনও কি সাউন্ড কম আসতেছে? একটু ওয়েট করো তো, আমি একটু সাউন্ডটা চেক দিয়ে নেই। সাউন্ড ঠিক মতো না আসলে ক্লাস করিয়ে লাভ নেই, সাউন্ডটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। কি যে ঝামেলা। আমার এখানে লাইভ শো করছে না কেন? আমরা কি লাইভে নাই? লাইভে আছি তো, লাইভ শো করছে না কেন? ওয়েট, জাস্ট এ মোমেন্ট, একটু ওয়েট করতে হবে। এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো তো, সাউন্ড এখন ঠিকঠাক আছে কিনা? সাউন্ড এখন এখন সাউন্ড ঠিক আছে নাকি কম আসতেছে? একটু জানাও সবাই। সাউন্ড ঠিকঠাক আসতেছে নাকি কম আসতেছে জানাও তো আমাকে।
ওকে, আমরা শুরু করি তাহলে, কেমন? তো আজকে আমরা হচ্ছে প্রথম অধ্যায় বেসিক ইলেকট্রনিক্সের, যেটা হচ্ছে সোল্ডারিং অ্যান্ড কালার কোড। সোল্ডারিং অ্যান্ড কালার কোড এই অধ্যায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে সোল্ডারিং আর একটা হচ্ছে কালার কোড। এই দুইটা সেকশন নিয়েই আমরা আলোচনা করব মূলত। এখনো কি সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে? ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো মূলত আমরা হচ্ছে এই বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে একটু বলে নেই। সেটা হলো যে মূলত আহ, এই পুরো বেসিক ইলেকট্রনিক্স তোমরা হচ্ছে কোর্সের বা সাবজেক্টের নাম শুনেই বুঝতে পারছো, বেসিক ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স নিয়ে কথাবার্তা হবে, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কথাবার্তা হবে, ডায়োড, ট্রানজিস্টর, এগুলো নিয়ে কথাবার্তা হবে। এটাই হলো মূলত কোর্স। খুব বেশি কঠিন না, আমি যেহেতু এটা কয়েকবার পড়াইছি, আমার জাস্ট মুখস্থর মতো হয়ে গেছে। তো আশা করি তোমাদের জন্য, তোমাদের সাথে জার্নিটা খুব মজার হবে, ইজি হবে। কঠিন টার্মগুলো আমি সহজভাবে বুঝিয়ে দিব, যেগুলো পড়া দরকার আছে এগুলো পড়বা, যেগুলো বাদ দিতে হবে সেগুলোও বলে দিব, সমস্যা নেই। তো পরীক্ষা ইনশাল্লাহ ভালোই হবে। এই হলো কথাবার্তা। তো প্রথম অধ্যায় যেটা সোল্ডারিং অ্যান্ড কালার কোড। সোল্ডারিং বলতে কি বুঝায়? সোল্ডারিং বলতে মূলত বুঝায় হচ্ছে ঝালাই করা। আমি যদি সোল্ডারিং, সোল্ডারিং কি বুঝায়? কোনো বৈদ্যুতিক সার্কিটের সাথে সাথে কোনো তারের বা ইলেকট্রনিক্স ডিভাইসের ঝালাই প্রক্রিয়াকে সোল্ডারিং বলে। সোল্ডারিং বলে। সোল্ডারিং করার জন্য কি কি দরকার হয়? একটা হচ্ছে সোল্ডারিং আয়রন, সোল্ডারিং আয়রন, সোল্ডারিং লিড, সোল্ডারিং পেস্ট। এই তিনটা জিনিস মূলত লাগে। হ্যাঁ, তো সোল্ডারিং মানে কি? সোল্ডারিং মানে হচ্ছে ঝালাই করা, অর্থাৎ কোনো সার্কিটের সাথে কোনো বৈদ্যুতিক কম্পোনেন্ট বা কোনো তারের সাথে তার, কম্পোনেন্টের সাথে কম্পোনেন্ট, এগুলো আমরা যখন একটার সাথে আরেকটা ঝালাই করি। ঝালাই তো বিভিন্ন প্রকার আছে, যেরকম তোমরা হচ্ছে বাজারে দেখতে পারো লোহার ঝালাই, ওটা আরেক ধরনের ঝালাই। তো ইলেকট্রনিক্স ডিভাইসের ভাষায় সোল্ডারিং মূলত সার্কিটের ইকুইপমেন্ট বা তার বা ওয়্যারকে ঝালাই করার প্রক্রিয়াকে বলা হয়। তো এটা করা হয় মূলত একটা বিশেষ ধরনের কলমের মতো বা লাঠির মতো ডিভাইস দিয়ে, যেটাকে বলা হয় সোল্ডারিং আয়রন। হ্যাঁ, এটা বাংলাদেশে প্রচলিত নাম হলো তাতাল। হ্যাঁ, তাতালের মাধ্যমে মূলত ঝালাই করা হয়। অনেকে সোল্ডারিং আয়রন চেনে না, তো এটার মাধ্যমে মূলত ঝালাই ঝালাই টালাই করা হয় আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তো হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, সোল্ডারিং আয়রন, এটাকে আঞ্চলিক ভাষায় তাতাল নামে অভিহিত করা হয়। তো এটা এটা মূলত গরম করা হয়। ইলেকট্রিক কানেকশন দিলে এর ভিতরে মূলত কয়েল থাকে।
কয়েল ইলেকট্রিক কানেকশন দিলে কয়েলটা গরম হইলে এর পিনটা মাথার যে নবটা আছে এটা গরম হয়, গরম হইলে এই যে সোল্ডারিং লিডটা আছে না, এই সোল্ডারিং লিড হচ্ছে টিন আর হচ্ছে সীসার সমন্বয়ে গঠিত এক প্রকার তার, নমনীয় তারের মতো। ওই যে গুণা দেখছো না, গুণা টাইপ কিছু, এটা হচ্ছে টিন এবং সীসা বা অ্যালুমিনিয়াম কালারের তৈরি একটা তার, খুবই সেটা যেটা খুবই সহজে ভাঙা যায়, খুবই নরম হয়, এটা দিয়েই মূলত ঝালাইয়ের কাজ করা হয়। এটা হচ্ছে এই টিন আর সীসার অনুপাত হলো 40:60। হ্যাঁ, 40:60। আমি উল্টা করে লিখেছি, 60:40। টিনের অনুপাত হলো 60 আর সীসার অনুপাত হবে 40। হ্যাঁ, একটা আদর্শ সোল্ডারিং লিডের অনুপাত হলো এটা, 60% টিন আর 40% সীসা দিয়ে মূলত সোল্ডারিং লিড তৈরি করা হয়, এটা সাহায্যে মূলত ঝালাই করা হয়। এরপর হচ্ছে সোল্ডারিং পেস্টও লাগে কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই মূলত যারা পারফেক্টলি সোল্ডারিং করতে চায় বা ঝালাই দিতে চায় তারা মূলত সোল্ডারিং পেস্ট আগে ব্যবহার করে, তারপর সোল্ডারিং পেস্ট সেখানে বসিয়ে তাতাল দিয়ে একটু গরম করে দিলে কি হয়, ওই জায়গাটা ডিআয়োনাইজড হয়। ডিআয়োনাইজড মানে কি? ডিআয়োনাইজড মানে হচ্ছে ওখানে যদি কোনো ময়লা টলা লেগে থাকে বা কোনো মরিচা টরিচা পড়ে থাকে সেটা দূর হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যায়, যাতে এই যে সোল্ডারিং লিডটা ওই জয়েন্ট করার অংশে খুব ভালোভাবে লেগে যায়। এই হলো মূলত সোল্ডারিং বা ঝালাইয়ের প্রক্রিয়া। হ্যাঁ, ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে এই অধ্যায়ের একটা পার্ট ছিল। একটা ভালো সোল্ডারিংয়ের কী কী বৈশিষ্ট্য থাকে এগুলো তোমরা পড়ে নিতে পারবা। হ্যাঁ, মূলত কী কী বৈশিষ্ট্য থাকে এগুলো দেওয়া আছে তোমাদের। এরপর এই অধ্যায়ে যদিও এটা বিষয় না, তবুও এটা পড়াতে হচ্ছে, কারণ বেসিক ইলেকট্রনিক্স পড়ানো মানে হলো তোমাদের ইলেকট্রনিক্সের বেসিক সম্পর্কে ধারণা দেয়া। এই অধ্যায়ে মূলত সোল্ডারিং আর কালার কোড নিয়ে আলোচনা করা হবে, কিন্তু কালার কোড আলোচনা করতে গেলে এই বেসিক কনসেপ্টটা তোমাদের ধারণায় রাখতে হবে, মনে রাখতে হবে। সেটা হলো ইলেকট্রনিক্সের তিনটা প্রধান উপাদান আছে। হ্যাঁ, তিনটা প্রধান উপাদান আছে ইলেকট্রনিক্সের, তিনটা প্রধান উপাদান আছে। একটা হলো রেজিস্টর বা রোধ। হ্যাঁ, রেজিস্টর বা রোধ, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইউজেবল উপাদান বা এলিমেন্ট। এটা মূলত ইলেকট্রনিক্স ডিভাইস বা সার্কিটে অনেক অনেক বেশি ব্যবহার করা হয়। তো রেজিস্টর কি? রেজিস্টর হলো এমন এক ধরনের ডিভাইস যা মূলত রেজিস্টর এমন এক ধরনের ডিভাইস যা মূলত কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। ইলেকট্রনিক্স হলো এমন এক ধরনের ডিভাইস, রেজিস্টর হলো এমন এক ধরনের ডিভাইস যা মূলত কোনো সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। এর প্রতীক দেখতে কীরকম হয়? প্রতীক দেখতে এরকম হয়, রেজিস্টরের প্রতীক দেখতে, রেজিস্টরের আকৃতি হয় এরকম। আর প্রতীক মূলত কি দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রতীক। প্রকৃত লিখে ফেলছি না, প্রতীক এরকম হয়। আর একে আর দ্বারা প্রকাশ করা হয়, অথবা ওমেগা, এই যে এটা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আচ্ছা, ওটা এককে দেখি। মূলত রেজিস্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে একক বা ইউনিট। রেজিস্টরের একক বা ইউনিট কি? একক হলো এই যে ওমেগা, এটাকে বলা হয় ওহম। ওহম বাংলায় এভাবে লেখা হয়, ইংলিশে লেখা হয় OHM, এভাবে লেখা হয়। হ্যাঁ, একক হলো ওমেগা বা ওহম। এটা বাংলায় এভাবে লেখা হয়, ইংলিশে এভাবে লেখা হয়।
তোমার হচ্ছে প্রতীক হিসেবে এভাবে লেখা হয়, একে R দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্টর আকৃতি দেখতে এরকম হয়, আর রেজিস্টর কি করে, কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এতটুকু। রেজিস্টর দুই রকমের হয়, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টর আর একটা ভেরিয়েবল রেজিস্টর। ফিক্স রেজিস্টর ফিক্স রেজিস্টরটা হচ্ছে এরকমই, যেটা হচ্ছে আমি আগে চিত্রে আঁকছি আর কি, ওটাই হচ্ছে ফিক্স রেজিস্টরের উদাহরণ। এবার হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল রেজিস্টর ফিক্স রেজিস্টরের মতোই, তবে একটু ডিফারেন্স আছে, এখানে হচ্ছে তীর চিহ্ন থাকে, মানে এটা কম বেশি করা যায়, ভেরিয়েবল রেজিস্টরের মান কম বেশি করা যায়, এই জন্য এটা দেখতে এরকম হয়। হ্যাঁ, এই হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের অন অফ দ্য উপাদান। এরপর দ্বিতীয় উপাদান হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর মানে হচ্ছে ধারক। এর সংজ্ঞা যদি দিতে যাই তাহলে বলতে হবে যে ডিভাইস বিদ্যুৎ চার্জকে ধরে রাখে, অথবা আরেকটা সংজ্ঞা দেয়া যায়, সেটা হলো আবেশক। এখানে ইন্ডাক্টরকে বলা হয় আবেশক, আর হচ্ছে ক্যাপাসিটরকে বলা হচ্ছে ধারক। তো এটা হচ্ছে বিদ্যুৎ চার্জকে ধরে রাখে। আরেকটা সংজ্ঞা কিভাবে দিতে পারি, সেটা হলো যে এটা ভোল্টেজকে ধরে রেখে ভোল্টেজ পরিবর্তনে বাধা প্রদান করে। ভোল্টেজ পরিবর্তনে, এটা একটা সংজ্ঞা, এটা আরেকটা সংজ্ঞা, পরিবর্তনে বাধা প্রদান করে। কোথায় ভোল্টেজ পরিবর্তন বাধা করে? সার্কিটে ভোল্টেজ পরিবর্তনে বাধা প্রদান করে। ভোল্টেজকে জমা করে রাখে বা ধরে রাখে, ভোল্টেজকে ধরে রেখে বা জমা করে রেখে সার্কিটের ভোল্টেজ পরিবর্তনে বাধা প্রদান করে। এটাকে আমরা বলতে পারি ক্যাপাসিটর। ওকে, আচ্ছা, একে বলতে পারি ক্যাপাসিটর বা ধারক। আকৃতি কিরকম হয়? আকৃতি হয় হচ্ছে তোমার এই যে দুইটা প্লেট থাকে, মাঝখানে ফাঁকা অংশ থাকে, দুই পাশে দুইটা ধাতব পাত থাকে। হ্যাঁ, দুই পাশে দুইটা ধাতব পাত থাকে এবং মাঝখানে একটা পদার্থ যা থাকে, যেটাকে বলা হয় মাঝখানে যে পদার্থ থাকে সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, মাঝখানে যে অংশ থাকে সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কি ভাইয়া? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হলো এমন এক ধরনের পদার্থ যা সাধারণত স্বাভাবিক অবস্থায় এটা কি হিসেবে কাজ করে? স্বাভাবিক অবস্থায় এটা তোমার এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় এটা হচ্ছে তোমার অপরিবাহীর মতো কাজ করে, অর্থাৎ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। কিন্তু যখন এই যে দুই ইলেকট্রনের চারপাশে যখন চার্জ আবিষ্ট হয়, ধরো এখানে এই ক্যাপাসিটরকে আমি একটা সার্কিটের সাথে সংযোগ দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। ব্যাটারি দেখো, ব্যাটারির চিহ্নটা কীরকম, একটা বড় থাকে একটা ছোট থাকে, কিন্তু ক্যাপাসিটরের দুইটাই সমান থাকতে হবে। দুইটা সমান না রাখো তাহলে সেটা ব্যাটারির মতো হয়ে যাবে, দেখতে প্রায় একই, কিন্তু ব্যাটারির পজিটিভ টার্মিনাল বড় থাকে, নেগেটিভ টার্মিনাল ছোট থাকে, কিন্তু ক্যাপাসিটরের দুইটাই সমান থাকে। তো এটা হচ্ছে যখন একটা ব্যাটারির সাথে কানেকশন দিব, এখানে এপাশে প্লাস এপাশে মাইনাস চার্জ জমা হবে, এই যে বিদ্যুৎ চার্জকে ধরে রাখে। হ্যাঁ,
তো জমা হবে, জমা হইলে কি হবে, এই ডাইইলেকট্রিক মাঝখানে যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে এটা যখন বৈদ্যুতিক চার্জের সংস্পর্শে আসে তখন এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। এই হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের কাজ। তো মূলত ক্যাপাসিটর দেখতে এরকম হয়, আর হচ্ছে এটা গঠিত হয় মূলত দুইটা ইলেকট্রোম্যাগনেটিক প্লেটের মাঝখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দ্বারা এটা গঠিত হয়। ওকে, এই হচ্ছে ক্যাপাসিটরের আকৃতি। প্রতীক ক্যাপাসিটর সি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এর একক হলো ফ্যারাডে, ফ্যারাড অর মাইক্রোফ্যারাড। হ্যাঁ, মাইক্রোফ্যারাড বা এখানে ছোট হাতের এফ দ্বারাই প্রকাশ করা হয়, মাইক্রোফ্যারাড। ফ্যারাড বা মাইক্রোফ্যারাড দ্বারা মূলত ক্যাপাসিটরকে পরিমাপ করা হয়, এটা হচ্ছে এর একক। এই হচ্ছে ইলেকট্রনিক্সের দুইটা উপাদান, প্রধান উপাদান গেল, আরেকটা উপাদান আছে যেটা অনেক বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, ক্যাপাসিটর, রেজিস্টর, আরেকটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর হলো আবেশক। হ্যাঁ, ক্যাপাসিটর কি করে, বৈদ্যুতিক চার্জকে ধরে রাখে। হ্যাঁ, আর আবেশক কি করে, আবেশক হচ্ছে কারেন্টকে ধরে রাখে। ইন্ডাক্টরকে বলতে পারি যে ডিভাইসের মাধ্যমে সার্কিটে কারেন্ট প্রবাহের পরিবর্তনকে, মানে কারেন্ট প্রবাহে যে পরিবর্তিত কারেন্ট ফ্লো হয় এটা বাধা প্রদান করে। যে ডিভাইসের মাধ্যমে সার্কিটে কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করা হয়, বাধা প্রদান করা হয় তাকে আমরা বলছি ইন্ডাক্টর বলে। তাকে কি বলে, ইন্ডাক্টর বলে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ যে ডিভাইসের মাধ্যমে সার্কিটে কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করা হয় তাকে ইন্ডাক্টর বলে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো ইন্ডাক্টর কি করে, সার্কিটে কারেন্ট প্রবাহে যে পরিবর্তন আছে সেই পরিবর্তনকে বাধা প্রদান করে, যে অর্থাৎ কারেন্ট পরিবর্তিত হতে দেয় না। হ্যাঁ, কারেন্টকে চেঞ্জ হতে দেয় না, কারেন্টকে ফিক্স রাখে। এরা দেখতে কিরকম হয় আকৃতি, ইন্ডাক্টর মূলত একটা তারকে পেঁচিয়ে ইন্ডাক্টর তৈরি করা হয়, বা ইন্ডাক্টরকে বলা হয় কয়েল। এরকম তারকে পেঁচিয়ে মূলত ইন্ডাক্টর তৈরি করা হয়, দেখতেও এরকম গঠন এরকম হয় আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে ইন্ডাক্টরের প্রতীক কি, প্রতীক একে এল দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে একক বা ইউনিট হলো হেনরি, এইচ, হেনরি আর ওয়াই। হ্যাঁ, একে এইচ বা হেনরি দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের তিনটা মেইন কম্পোনেন্ট। হ্যাঁ, সোল্ডারিং নিয়ে কথাবার্তা বললাম শুরুতে, সোল্ডারিং কি, সোল্ডারিং কিভাবে করা হয়। এরপর হচ্ছে আমরা ভালো সোল্ডারিং বৈশিষ্ট্য এগুলো পড়ে নিতে পারবা। মূলত এটা হচ্ছে এই অধ্যায়ের কনসেপ্ট না, কিন্তু এই বই পড়তে হলে এই তিনটা ডিভাইস সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। এই জন্য আমরা এই তিনটা ডিভাইস সম্পর্কে পড়াশোনা করলাম। এরপরে আমরা দেখব কালার কোড। হ্যাঁ, কালার কোডটা কি একটু বলে নেই। সেটা হলো যে এই যে রেজিস্টর আবার বেশি থেকে বেশি ক্যাপাসিটর, হ্যাঁ, মূলত কালার কোডটা ইউজ করা হয় এই রেজিস্টর এর মান পরিমাপ করার জন্য। কেন ইউজ করা হয় সেটা বলছি। আর কিছু কিছু ক্যাপাসিটর আছে সেখানেও এই কালার কোডের মাধ্যমে ক্যাপাসিটরের মান জানা যায়। হ্যাঁ, এটা দেখো, এটা কেন করা হয় এখন সেটা বলি। যে রেজিস্টর দেখো, রেজিস্টরের বিভিন্ন মানের রেজিস্টর থাকতে পারে।
10 ওহম, 20 ওহম, 100 ওহম, 100 কিলো ওহম, 220 ওহম, 220 কিলো ওহম, এরকম হাজার হাজার মানের রেজিস্টর থাকতে পারে। তো এগুলো আসলে কিভাবে চিনবো আমরা, তাই না? কোনটার কি মান, এগুলো তো হ্যাঁ চেনার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের বাসায় ডিজিটাল মিটার থাকে বা হোম মিটার থাকে সেটার মাধ্যমে, বা মাল্টিমিটার থাকে সেটার মাধ্যমে আমরা কোনো রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় বলিনি, সেটা হলো রেজিস্টারের যে বাধা প্রদান করার ক্ষমতা। এই রেজিস্টর একটা ডিভাইস যেটা কারেন্ট প্রবাহ বাধা প্রদান করে। এই বাধা প্রদান করার যে ক্ষমতা, সেই বাধা প্রদান করার ক্ষমতাকে বলা হয় রেজিস্ট্যান্স। হ্যাঁ, কারেন্ট প্রবাহের বাধা প্রদান করার ক্ষমতাকে বলা হয়, বা রেজিস্ট্যান্সের ক্ষমতাকে, রেজিস্টরের ক্ষমতাকে বলা হয় রেজিস্ট্যান্স। আর ক্যাপাসিটরের ক্ষমতাকে বলা হয় ক্যাপাসিটরের ক্ষমতাকে বলা হয় ক্যাপাসিটেন্স। এবার হচ্ছে ইন্ডাক্টরের ক্ষমতাকে বলা হয় ইন্ডাকটেন্স। হ্যাঁ, এই হচ্ছে মূলত ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স কি। হ্যাঁ, রেজিস্টর যেরকম ওয়ার্ডটা আমরা ইউজ করব, সেরকম রেজিস্ট্যান্স ওয়ার্ডটাও ইউজ করব। রেজিস্ট্যান্স কি? কারেন্ট প্রবাহের যে বাধা প্রদান করার ক্ষমতা, সেটাকে বলছি আমরা রেজিস্ট্যান্স। কে বাধা প্রদান করে? রেজিস্টর বাধা প্রদান করে। হ্যাঁ, তো এই বিভিন্ন মানের রেজিস্টর আছে। ক্যাপাসিটরের ক্ষেত্রেও কালার কোড ইউজ করা হয়, তবে কম। আমাদের মূলত আমরা শিখবো হচ্ছে রেজিস্টরে কালার কোড কীভাবে নির্ণয় করে, সেটাই শিখবো মূলত। তো মূলত দেখো রেজিস্টরের ক্ষেত্রে কি হয়। রেজিস্টরের ক্ষেত্রে তোমরা হচ্ছে যখন রেজিস্টর সম্পর্কে পড়তে যাও, হ্যাঁ, তো রেজিস্টর ব্যবহার করতে যাও, তখন দেখবা যে রেজিস্টরে অনেক মান থাকে। এগুলো হচ্ছে, একটা হচ্ছে তোমার যদি মাল্টিমিটার থাকে বা ওহম মিটার থাকে, সেগুলোর মাধ্যমে খুব সহজেই তোমরা মান নির্ণয় করতে পারো। হোয়াট ইফ যদি মাল্টিমিটার না থাকে বা ওহম মিটার না থাকে, তোমার কাছে জাস্ট একটা রেজিস্টর আছে, তুমি সেটা কিভাবে নির্ণয় করবা? সেটা নির্ণয় করার পদ্ধতি হলো, এই যে রেজিস্টর দেখতে এরকম হয়, রেজিস্টরের গায়ে কালার দেয়া থাকে। রেজিস্টরের গায়ে এরকম বার আকারে, হ্যাঁ, বার আকারে কালার দেয়া থাকে। এই কালারগুলো দেখে মূলত আমরা রেজিস্টরের মান নির্ণয় করি। আর এই যে কালার দেখে রেজিস্টরের বা ক্যাপাসিটরের মান নির্ণয় পদ্ধতিকেই বলা হয় কালার কোডিং মেথড বা কালার কোডিং পদ্ধতি। চলো তাহলে কালার কোডিং পদ্ধতি সম্পর্কে আমরা একটু জেনে নেই। কালার কোডিং পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই। একটা ছক আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, একটা ছক আমাদের মনে রাখতে হবে। এই ছকটা হলো রেজিস্টরের কালার কোড চার্ট। রেজিস্টর কালার কোড চার্ট। একটা ছন্দের মাধ্যমে আমরা এই পুরো চার্টটা মনে রাখবো। ছন্দটা দেখো, কা, বা, লা, ক, হ, স, নি, বে, বেধু, সা।
কাবালাক হোসেনি বেধুসা, এই শখটা আমাদের মনে রাখতে হবে। কাতে হচ্ছে কালো বা ব্ল্যাক, কাতে হচ্ছে কালো বা ব্ল্যাক, বাতে হচ্ছে বাদামি, লাতে লাল, কতে কমলা, হতে হলুদ, শতে সবুজ, নিতে নীল, বেতে বেগুনি, ধুতে ধূসর, একটা 4, এভাবে 5, 6, 7, 8, 9, এরপর হচ্ছে সোনালি যদি থাকে, হ্যাঁ প্রথম আর থার্ড সবগুলো একসাথে। কি যে শুরু করছে সবাই, না ওয়ালপেপার চেঞ্জ করতে হবে আগে। আচ্ছা দেখো কোনটা, ওইটাই লাগাবো ভাবতেছি। ওকে চলে যাবা, ওকে ঠিক আছে। আচ্ছা ওকে দেখো, এটা হচ্ছে রেজিস্টার কালার কোড চার্ট। ওকে ঠিকমতো শোনা যাচ্ছে কি না, আমাকে দেখা যাচ্ছে ঠিকমতো? তোমাদের কোনো রেসপন্স দেখছি না। ক্লাস কি করছো আদৌ তোমরা? ক্লাস কি বুঝতেছো? কেউ আছো? হেই ব্রাদার, এনিওয়ানস দেয়ার? তো দেখি তো কি অবস্থা ক্লাসের। হুম ঠিক আছে। ওকে দেখো তো প্রথম ডিজিট মানে রেজিস্টারের প্রথম কালার যদি, প্রথম ডিজিট রেজিস্টারের প্রথম কালার যদি এগুলোর মধ্যে হয় তাহলে মান হবে, যেই কালার হবে সেই কালার মান হবে। আমরা যখন ম্যাথ করব তখন বুঝতে পারবো বিষয়গুলো আর কি। আর সোনালী কালার প্রথম ডিজিটে হয় না, রূপালীও হয় না, নো কালার তো প্রথম ডিজিটে থাকতেই পারে না। এরপর হচ্ছে দ্বিতীয় ডিজিট, দ্বিতীয় ডিজিট সেম অ্যাজ দ্যাট, কালো হলে 0, বাদামি 1, এরপর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দ্বিতীয় ডিজিটেও সোনালী, রূপালী অথবা নো কালার থাকে না। এরপরে আসে মাল্টিপ্লায়ার বা গুণিতক, মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার বা গুণিতক, মাল্টিপ্লায়ার বা গুণিতক। হ্যাঁ এরপর আসে মাল্টিপ্লায়ার বা গুণিতক। দেখো এগুলো যখন অঙ্ক করব তখন সুন্দরভাবে বুঝে আসবে তোমাদের। প্রথম ডিজিটে যদি এই কালার থাকে তাহলে মান এগুলো হবে, দ্বিতীয় ডিজিটে এই কালার থাকলে মান এগুলো হবে। এরপর হচ্ছে মাল্টিপ্লায়ার বা গুণিতক কি হবে, প্রথম ডিজিট গেল, দ্বিতীয় ডিজিট গেল, তৃতীয় ডিজিটে যে রঙগুলো থাকবে সেই রঙের সাথে গুণ হবে। দেখো কালো থাকলে হবে, কালো থাকলে হবে 10⁻0 মানে 1, তারপর হচ্ছে বাদামি থাকলে 10⁻1 ইকুয়ালস টু 10, এরপরে পর্যায়ক্রমে বাড়তে থাকবে 10⁻2 ইকুয়ালস টু 100, এভাবে 10⁻3, তারপর 10⁻4, 10⁻5, 10⁻6, 10⁻7, 10⁻8 অ্যান্ড 10⁻9। এই হচ্ছে মানে এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলো গুণ হবে। তৃতীয় ডিজিটে যদি ধরো কমলা আছে
তাহলে প্রথম ডিজিটে ধরো লাল আছে, তাহলে ওই রেজিস্ট্যান্সের প্রথম ডিজিট হবে 2। ওই রেজিস্ট্যান্সের দ্বিতীয় কালার ধরো হচ্ছে হলুদ আছে, তাহলে দ্বিতীয় কালার হচ্ছে 4। তৃতীয় কালার ধরো বেগুনি আছে, তাহলে বেগুনির কালার হলো ইনটু 10⁻7। এই হলো মূলত রেজিস্ট্যান্সের মান। এরপরে চতুর্থ যে কালার থাকবে সেটা টলারেন্স টলারেন্স বলে এটাকে, টলারেন্স। টলারেন্স মানে কি? হ্রাস বৃদ্ধি বা ত্রুটি। হ্যাঁ, একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আসলে পুরোপুরি ফিক্স থাকে না, যান্ত্রিক ত্রুটির কারণে বা প্রস্তুতিমূলক ত্রুটির কারণে কম বেশি হতে পারে। তো এই কম বেশির কারণে মূলত এই চতুর্থ কালারটা দেয়া হয় যে আসলে কত কম বেশি হতে পারে। হ্যাঁ, যদি কালো হয় তাহলে +-20% কম বেশি হবে। তারপর বাদামি হইলে 1%। এগুলো তো মুখস্থ করতে হবে না, এখানে 0 থেকে 9 পর্যন্ত দিয়ে দিবা, এটাও 0 থেকে 9 পর্যন্ত দিয়ে দিবা, এটা 10⁻0 থেকে 9 পর্যন্ত দিয়ে দিবা। এরপর হচ্ছে যদি সোনালী, রূপালী আর নো কালার, তৃতীয় ডিজিটেও নো কালার থাকবে না, কিন্তু সোনালী রূপালী থাকতে পারে। সোনালী যদি থাকে তাহলে গুণ হবে 0.1 দ্বারা, 0.1 = 1/10। আর যদি রূপালী থাকে তাহলে গুণ হবে 0.01 দ্বারা, এটাকে বলা হয় 10⁻100। এই যে এগুলো যেরকম গুণ হয়েছে না, সোনালীর উপরে থাকলে জাস্ট ভাগ হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এই তিনটা মুখস্থ করতে হবে না, এই টলারেন্সটা একটু মুখস্থ করতে হবে। কালো হলে +-20%, তারপর হচ্ছে বাদামি হলে 1%, তারপরে আছে লাল হলে 2%, কমলা হলে 3%। আমরা একটা ম্যাথ করলেই তোমরা বুঝে আসবে। হলুদ হয় না, হ্যাঁ, হলুদ হতে পারে না। এরপর হচ্ছে সবুজ হলে 5% +-, কম বেশি +-। এরপর হচ্ছে এটা হচ্ছে 6% কি, নীল হলে 6%, বেগুনি হলে 12 এই চারটা তোমাদের বইয়ে দেয়া আছে আর কি। হ্যাঁ, 12.5%। এরপর হচ্ছে ধূসর যদি হয় তাহলে হচ্ছে +-30%, সাদা হইলে +-10%, সোনালী হইলে +-5%, রূপালী হইলে +-10%। আর যদি কোনো কালার না থাকে চতুর্থ ডিজিটে তাহলে ওই রেজিস্ট্যান্সের টলারেন্স হবে +-20%। হ্যাঁ, ওই রেজিস্ট্যান্সের টলারেন্স হবে +-20%। এই হচ্ছে একটা চার্ট। এই চার্টগুলো মুখস্থ রাখার প্রয়োজন নাই, কারণ এই ছন্দ যদি মনে রাখো তাহলে এই তিনটা তুমি এমনি লিখে দিতে পারবা। এটা হচ্ছে 10⁻3। হ্যাঁ, এমনি লিখে দিতে পারবা। এরপর হচ্ছে টলারেন্সটা হচ্ছে তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা, একটা অঙ্ক করি, ম্যাথ করি, তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ম্যাথ করলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে আশা করি। ওকে, ম্যাথ। একটি রেজিস্টর এর 4টি রং আছে। একটি রেজিস্টরে কয়টা রং আছে? 4টা রং আছে। প্রথম ব্যান্ডে হলুদ, দ্বিতীয়তে বেগুনি, তৃতীয়তে লাল রং এবং চতুর্থতে রূপালী রং আছে। রূপালী, ধরো এটা যদি আমি একটু আঁকি, চিত্র অঙ্কন করি, ধরো এটা একটা রেজিস্ট্যান্সের 4টা কালার, 1, 2, 3 আর একটা 4।
এখানে 4টা কালার আছে। প্রথম কালার হলো হলুদ, প্রথম কালার হলো হলুদ, দ্বিতীয় কালার হলো বেগুনি, বেগুনি, তৃতীয় কালার হলো লাল, আর চতুর্থ কালার হলো রূপালি, রূপালি। এরকম 4টা কালার দেয়া আছে। হ্যাঁ, তো বলছে এই এই কালার সম্বলিত যে রেজিস্ট্যান্স বা রেজিস্টর আছে এই রেজিস্টরের মান কত। তো দেখো সলিউশন যদি আমি লিখি তাহলে বলতে হবে রেজিস্টরের মান, রেজিস্টর এর মান ইকুয়ালস টু প্রথম কালার হলুদ, মানে দেখো হলুদ যদি প্রথম কালার হয় তাহলে 4 লিখে দিলাম। তারপর দ্বিতীয় কালার কি আছে বেগুনি, বেগুনি যদি দ্বিতীয় কালার হয়, দ্বিতীয় কালার 47 ইনটু এখানে যে মাল্টিপ্লায়ার ইনটু হবে। তারপর হচ্ছে তৃতীয় কালার হচ্ছে লাল, লাল কোথায়, লাল যদি ইনটু হয় 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 মানে 100 ইনটু 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100। এরপর টলারেন্সের কত দেয়া আছে, টলারেন্স আছে রূপালি, রূপালি টলারেন্স কত +-10%, +-10%। এই হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মান, মানে এই রেজিস্ট্যান্সের মান হলো এটা। দেখো এতটুকু যদি ক্যালকুলেশন করো, এতটুকু ক্যালকুলেশন করলে আসবে 4700 ওহম +-10%। এই যে +-10% যেটা আছে এটাও তো আমার বের করতে হবে, রেজিস্ট্যান্সের অ্যাকুরেট মান বের করতে হলে এটা তো বের করতে হবে। তাহলে যদি একবার প্লাস করো 4700 10% আসে 470, 4700 10% আসে 470। তো 470 যদি প্লাস করো তাহলে ওই রেজিস্ট্যান্সের সর্বোচ্চ মান পাবা, 470 যদি মাইনাস করো তাহলে ওই রেজিস্ট্যান্সের সর্বনিম্ন মান পাবা। হ্যাঁ, এই 47 10% এটা কি সর্বোচ্চ সর্বনিম্ন মান, টলারেন্স বলতে কি বুঝিয়েছি আমি, একটা রেজিস্ট্যান্সের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত হতে পারে। ওকে, তো মূলত আমরা যদি তাহলে লিখি সর্বোচ্চ মান 4700 প্লাস 470 কত আসে 5170 ওহম, এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে সর্বনিম্ন মান কত আসবে, সর্বনিম্ন মান 4700, যেহেতু প্লাস মাইনাস আছে এখানে -470 আছে 3700 কত জানি, ও না 4230 ওহম। তাহলে অতএব রেজিস্টরের মান 5170 থেকে 4230 ওহম, এটা লিখে দিবা, নিচে হচ্ছে অ্যান্সার লিখে দিবা। এই হচ্ছে নিচে অ্যান্সার। হ্যাঁ, এই হচ্ছে এভাবে তোমার কালার করে ম্যাথ করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, প্রথম অধ্যায়ের আলোচনা এতটুকুই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। প্রথম অধ্যায়ের আলোচনা এতটুকুই, আশা করি ম্যাথটা ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, ঠিক আছে, ম্যাথ ক্লিয়ার হয়েছে। তো প্রথম অধ্যায়ের আলোচনা এতটুকুই, তোমাদের সাথে নেক্সট ক্লাসে নেক্সট অধ্যায় নিয়ে দেখা হবে। আশা করি গুগল মিটের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ভালো থাকো, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট ফর টুডে।